রাষ্ট্র সংস্কারে গঠিত ৬ কমিশনের মধ্যে ৫টির পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। বাদ আছে সংবিধান সংস্কার কমিশনের কমিটি। এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টার সংলাপ শুরু হচ্ছে আগামীকাল শনিবার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, প্রথম দিন বৈঠকে যোগ দেবেন বিএনপি নেতারা। পর্যায়ক্রমে অংশ নেবে অন্য দলগুলো। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের নানা বিষয় তুলে ধরেন প্রেস সচিব। উপদেষ্টা পরিষদের এবারের সাপ্তাহিক বৈঠকে গুরুত্ব পায় পোশাক শ্রমিকদের অসন্তোষ স্থায়ীভাবে নিরসনের প্রসঙ্গ। পাশাপাশি আগামী ৩ বছরে $110 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়েও হয় আলোচনা। পরে এক ব্রিফিংয়ে এসব বিষয়ের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টার তথ্য সচিব শফিকুল আলম। ৩ বছরের জন্য ২০২৪ থেকে ২০২৭, এটার ২০২৭ সালে এটার গোল হচ্ছে যে $110 বিলিয়ন আমরা এক্সপোর্ট করতে চাই। গার্মেন্টসের বিভিন্ন ফ্যাক্টরিতে প্রোটেস্ট হচ্ছে, সামনে খুবই আমার মনে হয় যে ভালো কিছু পদক্ষেপ দেখবেন। সেই পদক্ষেপের আলোকে আমরা আশা করছি যে যেই প্রোটেস্টগুলো হচ্ছে সেটা শেষ হবে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে জানানো হয়, শনিবার থেকে শুরু হতে যাওয়া সংলাপে প্রথমেই উপদেষ্টাদের সঙ্গে বসবেন বিএনপির নেতারা। পর্যায়ক্রমে অংশ নেবে অন্য দলগুলো। বিএনপি ছাড়া আরও বেশ কিছু দল থাকবে। আপনি দেখবেন ২:৩০ থেকে একটানা মিটিং চলবে। আমি বিএনপির নাম বললাম, আরও আপনারা জানবেন। একদিনে না, এটা হয়তো বা আরও আরেক সপ্তাহ চলবে, আর বা এই শনিবার হলো আর এক শনিবার হবে। এদিকে রাষ্ট্র সংস্কারে গঠিত ৬টির মধ্যে ৫টি কমিশনের পূর্ণাঙ্গ কমিটির তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এখন শুধু বাকি রইল সংবিধান সংস্কার কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। ৫টা কমিশন মোটামুটি ফাইনালাইজ। একটা কমিশনের ২-১ জনের নাম একটু বাকি আছে। এটাও আমরা আশা করছি ১-২ দিনের মধ্যে এটা ফাইনালাইজ হবে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় প্রায় $২.৫ কোটি টাকায় যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছেন। মার্কিন নীতি নির্ধারকদের প্রভাবিত করার প্রচেষ্টার অংশ হিসেবে ওয়াশিংটন ডিসির বিশিষ্ট লবিং ফার্ম স্টেক গ্লোবাল ডিপ্লোমেসিকে নিয়োগ করেছেন জয়। গেল 12 সেপ্টেম্বর চুক্তিটি করা হয়, যার তথ্য প্রকাশ হয়েছে মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে। বাংলাদেশের নানান ইস্যুতে যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগের আলোচনায় প্রায়ই সরগরম হয় এদেশের রাজনীতির মাঠ। নিজেদের ক্ষমতার সময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রায়ই অভিযোগ করতেন দেশের রাজনীতিতে মার্কিন প্রভাব বিস্তারে লবিস্ট নিয়োগ দিয়েছে বিএনপি জামায়াত। এবার তারাই হাঁটলেন সে পথে। গণঅভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পরে গ্রেফতার হন আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি। পলাতক আছেন দলটির অনেক নেতা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে ওয়াজেদ ইনকর্পোরেশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলের প্রতিষ্ঠানটি এই চুক্তির আওতায় আওয়ামী লীগের পক্ষে যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, যেখানে খরচ হবে $2 লাখ। গেল 12 সেপ্টেম্বর এ বিষয়ে স্ট্রেক গ্লোবাল ডিপ্লোমেসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সঙ্গে ৬ মাস মেয়াদী চুক্তি সই করেছেন সজীব ওয়াজেদ জয়। সেই চুক্তির তথ্য এরই মধ্যে প্রকাশ হয়েছে মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটেও। ২০০৪ সালে অ্যালকাটেল অ্যান্ড ফা নামের এক লবিস্ট ফার্মের সঙ্গে প্রথম চুক্তি করেন সজীব ওয়াজেদ জয়। আর ২০১৯ সালে ব্লুস্টার স্টাডিজ সহ একাধিক লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করে বিএনপি। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রাজধানী ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদির নামাপাড়ায় মসজিদ রোডের মাঝে দেয়াল তুলে রাস্তার জায়গা দখলের অভিযোগ উঠেছে আবাসন ব্যবসা প্রতিষ্ঠান বিজে প্রপার্টিজ এর বিরুদ্ধে। এতে ওই এলাকার অনেকে হারিয়েছেন চলাচলের একমাত্র রাস্তা। জানতে পেরে সিটি কর্পোরেশন দেয়াল উচ্ছেদে গেলেও আদালতের নিষেধাজ্ঞায় করতে পারেননি দখলমুক্ত। সব অভিযোগ অস্বীকার করে আদালতের ওপর ছেড়ে দেওয়ার কথা জানালেন বিজে প্রপার্টির কর্ম ব্যক্তিরা। বিস্তারিত জানাচ্ছেন আতাউর কাউসার, ছবি তুলেছেন রতন চন্দ্র মজুমদার এবং শেখ নাহিদ। রাজধানীর ইসিবি চত্বর থেকে কালচি যাওয়ার পথে রাস্তার উত্তর দিকে পশ্চিম মানিকদি মসজিদ রোড। গত ৩০ বছর ধরে সড়কটি ব্যবহার করছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ 2011 সালে 1 বছর মেয়াদি বায়না দলিল করেই 2023 সালের মে মাসে সড়কটির মাঝামাঝি অবৈধভাবে দেয়াল তুলে দেয় আবাসন ব্যবসায়ী গ্রুপ বিজে প্রপার্টিজ। 30 বছর একটা পুরনো রাস্তা, তারও আগে মাটির রাস্তা ছিল। জুন ম্যাপে আছে, গুগল ম্যাপে আছে, ড্যাবের ম্যাপে আছে। বাউন্ডারি করে লইছে, এখন নামাজ পড়া আসতে পারি না, সমস্যা। রাস্তাটা আটকানোর মানে হইলো আমাদের জায়গা সহ আমাদের পিছনের জায়গা নিয়ে ওরা বড় করে বিল্ডিং করার ইচ্ছা, 18 তলা বিল্ডিং করব। সরেজমিনে দেখা মিলল এর ফলে সৃষ্ট দুর্ভোগ। দেয়ালটি নির্মাণের কারণে হাঁটা চলার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন তারা কোন দিক দিয়ে চলাচল করছেন চলুন দেখে আসি। আমগরে গেট বরাবর ওই বিজিকারে করছে, বাথরুম দিছে, ওয়াল কইরা বাথরুম দিয়া তারপরে সেদিকে মনে করেন বন্ধ করে দিছে। আঙ্গর পানি যায় না, আমাকে শৈলের মধ্যে গাও বাড়াই পড়ছে, দাউদ বাড়াই পড়ছে। চলুন যেতে চাই আরো কিছু মানুষের বাড়িতে। বন্ধ করে দিয়েছে, যাওয়ার মতন ব্যবস্থা নাই। দেয়াল তোলার বিষয়ে সিটি কর্পোরেশনে অভিযোগ জানিয়েছিলেন ভুক্তভোগীরা। পরে সিটি কর্পোরেশন একজন ম্যাজিস্ট্রেটকে পাঠায় দেয়ালটি উচ্ছেদ করতে। সেখানে স্টে অর্ডার আছে, সেই কারণে আমরা উচ্ছেদ করিনি। আদালতের অর্ডারের যে সার্টিফাইড কপি পাওয়ার পরে আমরা দেখে প্রয়োজনে লিগ্যালভাবে সেই স্টে অর্ডারকে আমরা ভ্যাকেট করার চেষ্টা করব। আবাসন ব্যবসায়ীরা যে বায়না দলিলের মাধ্যমে জমি কিনেছিলেন সে দলিলে তাদের উল্লেখিত জমির উত্তর এবং দক্ষিণ পাশে সড়কের কথা উল্লেখ থাকলেও কিভাবে তারা সড়কটি বন্ধ করে দিয়েছেন তা জানতে চাইলে তাদের দাবি, তাদের জমিকেই এতদিন রাস্তা হিসেবে ব্যবহার করেছেন এলাকাবাসী। বায়নার পরে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে জমির মালিকানা পেয়েছেন তারা। দেখালেন স্থগিতাদেশের কাগজ, বললেন আদালতের উপর আস্থা থাকার কথা। প্রথম 1 মাসের, পরে 6 মাসের স্থগিতাদেশ বহাল রেখেছে। আদালত যে সিদ্ধান্তটাই দিবে সেটাই আমরা মেনে নেব। এদিকে মসজিদ রোডে দেয়াল তোলায় বিপাকে পড়েছেন এলাকাবাসী। চলাচলে অসুবিধার পাশাপাশি সড়কে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। মানুষজন আসাই জানা, মানুষজন বৃষ্টি হয় তখন এখানে নামাজ পড়া অপযোগী হয়ে যায়, পানিটা বের হয়ে যেত। এখন আপনার সামনে বাধা পাওয়াতে এই জিনিসটা এখন আর হচ্ছে না। এমন পরিস্থিতিতে প্রশাসনের বিশেষ নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ মসজিদটিতে একসময় প্রচুর মুসল্লি নামাজ পড়তে আসতেন। এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে দেয়ালটি নির্মাণের পর থেকে এখানে মুসল্লির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। কারণ এই মসজিদের পশ্চিম পাশে যে সকল এলাকাবাসী রয়েছেন তারা আর কোনোভাবেই আসতে পারছেন না মসজিদটিতে। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের দাবি দ্রুত যৌক্তিক সমাধানের, যেখানে বাধা হয়ে দাঁড়াবে না সম্পত্তির লোভ এবং দুনিয়াবি লালসা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। একদিনের সফরে আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি সহ প্রায় 1 ডজন বিষয়ে আলোচনা হবে দুই দেশের মধ্যে। বিশেষজ্ঞ বলছেন আটকে পড়া শ্রমিকদের পাঠানো এবং নতুন শ্রমবাজার উন্মোচনে সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন ও পাচারের অর্থ ফেরাতে দেশটির ভূমিকা নিশ্চিতের তাগিদ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের 2 মাসের মাথায় প্রথম কোনো সরকার প্রধান হিসেবে শুক্রবার ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী, পরিবহন উপমন্ত্রী, ধর্ম বিষয়ক উপমন্ত্রী সহ 58 সদস্যের একটি প্রতিনিধি দল আসবেন ঢাকায়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ সফরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। দুই দেশের সরকার প্রধানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও প্রযুক্তি সহ প্রায় 1 ডজন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। সরকার প্রধানের মাঝে একটি ব্যক্তিগত ভালো সম্পর্ক বিদ্যমান। আমরা আশা করি যে যেগুলি সমস্যা আমাদের সামনে আছে মালয়েশিয়া সংক্রান্ত বিষয়, সেগুলির
অনেকখানি আমরা হয়তো সমাধান করব। এদিকে 2025 সালের জন্য মালয়েশিয়া আসিয়ান জোটের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবে, যে জোটের অংশ মিয়ানমারও। ফলে আসিয়ান জোটের আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতার আহ্বান জানানো হবে। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা ইস্যুতে গতানুগতিক সহযোগিতা বৃদ্ধির বাইরে প্রত্যাবাসনে নতুন কোনো পদ্ধতি আলোচনা হয় কিনা সেটি এখন দেখার বিষয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তারও অনেক চিন্তাভাবনা আছে রোহিঙ্গা নিয়ে। এখন দুজন মিলে কিছু নতুন করতে পারে কি না সেটাও দেখা দরকার। অনেকেই আশা করছেন যে নতুন একটা অ্যাপ্রোচ হয়তো তৈরি হবে, যেহেতু মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার সেও আগ্রহী, সেখানে একটা হয়তো নতুনত্ব আসতে পারে। এদিকে ভিসা পাওয়ার পরেও 17,000 বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি। তাদেরকে পাঠানো এবং নতুন কর্মবাজার উন্মুক্ত করতে এ সফর বিশেষ গুরুত্ব বহন করছে বলেও মনে করেন বিশ্লেষকরা। শ্রমিকদের মালয়েশিয়াতে যাওয়ার ব্যাপারে কিছু নতুন দিক নির্দেশনা আসবে এবং যে আগের যারা যাওয়ার কথা ছিল আমার মনে হয় যে তাদের ব্যাপারে একটা সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। এছাড়াও মালয়েশিয়া বাংলাদেশের অসাধু ব্যবসায়ীদের অর্থ পাচারের অন্যতম গন্তব্য। পাচার হওয়া অর্থ ফেরাতে দুই দেশ সমঝোতায় আসে কিনা সেটিও লক্ষ্য রাখার বিষয় বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এবং ওখানে যদি বেআইনিভাবে সেটাকে ব্যবহার করে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ডলারের সরবরাহ বাড়তে থাকায় জুলাই আগস্টের স্থবিরতা কাটিয়ে গতি ফিরতে শুরু করেছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি অর্থবছরের প্রথম 3 মাসে বাল্ক পণ্য আমদানি কিছুটা কমলেও বেড়েছে কন্টেনার হ্যান্ডলিং। এছাড়া রেমিটেন্স ও রিজার্ভ বাড়ায় এলসি খোলায় জটিলতা কাটতে শুরু করেছে। স্বাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে 8,26,528 টিউএস কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে, যা আগের বছরের এই সময়ের তুলনায় 36,697 টিউএস বেশি। রাজনৈতিক অস্থিরতায় জুলাই এবং আগস্টে স্থবিরতা থাকলেও সেপ্টেম্বর মাসে 2,83,000 কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে। তবে ডলার সংকটের কারণে আগের 2 মাসে এলসি খোলার জটিলতায় বাল্ক পণ্য যেমন আমদানি কম হয়েছে, তেমনি পণ্যবাহী জাহাজও এসেছে তুলনামূলক কম। গেল মাসে দুটি বেড়েছে। রাজনৈতিক অস্থিরতা এবং বন্যাজনিত কারণে আমদানিও কম হয়েছে, ডেলিভারিও কম হয়েছে। তবে এখন সেপ্টেম্বর থেকে সেটা একটু গতি পেয়েছে। আমরা আশা করছি আগামীতে এটা আরো বাড়বে। 38 ধরনের আমদানি পণ্যের পাশাপাশি রপ্তানি পণ্যের শতভাগ শুল্কায়ন এবং জাহাজীকরণ সম্পন্ন হয় বেসরকারি 21টি অফডকে। জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে অফডকগুলিতে 5.6% হারে প্রবৃদ্ধি হিসেবে 2,01,870 টিউএস রপ্তানি এবং 5.1% প্রবৃদ্ধি হিসেবে 69,147 টিউএস আমদানি কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে। আমদানি এবং রপ্তানির দুটো ক্ষেত্রে আমরা প্রবৃদ্ধি দেখতে পাচ্ছি, প্রতিকূল অবস্থার প্রেক্ষিতেও। সুতরাং আমরা মনে করি বছরের শেষ মাসগুলোতে এই প্রবৃদ্ধি বহাল থাকবে এবং আমরা বছর শেষে একটা ইনকারেজিং গ্রোথ দেখতে পাবো আমদানি এবং রপ্তানি উভয় ক্ষেত্রেই। ডলার সংকটের কারণে বিগত আওয়ামী লীগ সরকার আমদানির ক্ষেত্রে এলসি খোলায় ব্যাপক বিধিনিষেধ আরোপ করে। বর্তমানে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং রিজার্ভের অবস্থান সুসংহত হয়, এলসি খোলার জটিলতাও কেটে যাচ্ছে। আমাদের ডলার ক্রাইসিসটাকে দূর করতে হবে এবং ইম্পোর্ট যারা এলসি করতে চায় তারা যেন স্বাভাবিকভাবে এলসি করতে পারে এবং সেই সাথে মিল ফ্যাক্টরি যেগুলো আছে তারা যেন স্বাভাবিকভাবে তারা চলতে পারে, তাদের ফ্যাক্টরি যেন চালু থাকে। 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম বন্দর 31,68,690 টিউএস কন্টেনার, 12,32,42,000 মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করে। আর বন্দরে পণ্যবাহী জাহাজ এসেছিল 3,971টি। রাজনৈতিক অস্থিরতা কিংবা ভয়াবহ বন্যার কারণে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য সংকটে পড়ছে তা কিন্তু নয়। তার সাথে যুক্ত হচ্ছে বিশ্বমন্দা, দেশের বাজারে ডলার সংকট। তবে সাম্প্রতিক সময়ে ডলার সংকট কাটতে শুরু করেছে, খুলছে পণ্য আমদানির এলসি, আর এর ফলে গতি ফিরছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। যারা অর্থনীতি না বুঝে শুধু ধারণার উপর ভিত্তি করেই পুঁজিবাজারে বিনিয়োগ করছেন তারাই বেশি ক্ষতির মুখে পড়ছেন। দেশের শেয়ার বাজার নিয়ে এমন পর্যবেক্ষণই তুলে ধরেছেন পুঁজিবাজার বিশেষজ্ঞ ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ। তবে বিনিয়োগকারীদের হতাশা দূর করতে রাষ্ট্র মালিকানাধীন আরও প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করার পরামর্শ দিচ্ছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।
শেয়ার বাজারে এক ধরনের অস্থিরতা আছে, সেটা আসলে বড় সমস্যা না। সবচেয়ে ভালো জিনিস যেটা হচ্ছে যে আমরা গত 1 মাস ধরে দেখতে পাচ্ছি যে আপনার মার্কেটে যে ডেইলি ট্রেড ভলিউম সেটা মোটামুটি একটা ভালো অবস্থানে আছে। 500 থেকে 700 কোটি টাকার মতো ট্রেড ভলিউমটা থাকছে। কারসাজি হয়েছে, বিউ এখন বন্ধ হয়ে গেছে, ভালো শেয়ারের সংখ্যা কমে গেছে, আস্থার সংকট তো হবে। এখন আস্থা সংকট কেটে যাবে, তো ইট উইল টেক টাইম। স্টক মার্কেটে শেয়ারের দাম বাড়বে কমবে, প্রতি মুহূর্তে ঝুঁকিও থাকবে। এর মধ্যেই বিনিয়োগ করে লাভবান হওয়ার পরামর্শ বাজার বিশ্লেষকদের। এতেই প্রশ্ন উঠেছে অধিকাংশ বিনিয়োগকারী লোকসানের মুখে পড়ার কারণ ও ধরন নিয়ে। স্টক মার্কেটের ইনভেস্টমেন্ট অত্যন্ত একটা ডিসিপ্লিনের গেম। যাদের কাছ থেকে কমপ্লেইন শোনেন তারা অধিকাংশ ক্ষেত্রে স্পেকুলেটিভ ইনভেস্টার। স্পেকুলেটিভ ট্রেডারের হিসাবটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। স্পেকুলেটিভ ট্রেডারের হিসাব হচ্ছে, ভাই আমি খুব হাই রিস্কে খেলতে চাই, আমি ইনভেস্ট করতে চাই, আমি মিনিমাম 40-50-100% রিটার্ন বের করতে চাই বছরে। আচ্ছা, এই ধরনের ইনভেস্টমেন্টের ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি খুব দক্ষ না হন, আপনি 100% রিটার্ন বের করতে পারবেন না, কিন্তু 100% লুজ করতে পারবেন। এটা খুবই স্বাভাবিক। বর্তমানে দৈনিক যে পরিমাণে শেয়ার হাত বদল হচ্ছে সেটির বিপরীতে ক্রেতা বিক্রেতার উপস্থিতিও পর্যাপ্ত। এ অবস্থায় ভালো প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত করা হলে লোকসানে পড়ার সংখ্যা কমবে সাধারণ বিনিয়োগকারীদের। এই সরকার তো অবশ্য কঠিন চ্যালেঞ্জের মুখে আছে। আমি অনুরোধ করব, যদি সময় করে হলো কিছু সরকারি শেয়ার যদি যেগুলো অলরেডি ইয়েতে আছে, লাইনে আছে বিক্রি করার জন্য, লিস্টে আছে এটা সরকারি দপ্তরে, সেগুলো যদি বিক্রি করতে পারে তাহলে উপকার হবে। শেয়ার যারা ভালো কিনতে চায় তারাও উপকৃত হবে, আর ওই যে সরকারও কিছু টাকা পেয়ে যাবে। বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত আছে যমুনা অয়েল, পাওয়ার গ্রিড, তিতাস গ্যাস, ডেসকো, অ্যাটলাস বাংলাদেশ সহ বিদ্যুৎ জ্বালানি প্রকৌশল ব্যাংক খাতের রাষ্ট্রায়ত্ত 19টি প্রতিষ্ঠান। কয়েক মাস আগে তালিকাভুক্তির জন্য টেলিফোন শিল্প সংস্থা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ মোট 26টি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হলেও পরে সে উদ্যোগ আলোর মুখ দেখেনি। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনে অস্থিরতা ও প্রশাসনিক স্থবিরতার প্রভাব পড়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে। চলতি অর্থবছরের প্রথম 2 মাস জুলাই আগস্টে এডিপির বাস্তবায়নে ব্যয় হয়েছে 7,143 কোটি টাকা, যা মোট এডিপির মাত্র 2.5% এক্ষেত্রে বছর শেষে যেন দেশের মানুষ অপচয়হীন টেকসই উন্নয়ন দেখতে পায়, সেদিকে নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। জুলাই মাস জুড়ে রাজনৈতিক অস্থিরতা আর আগস্টের শুরুতে সরকার পতনে প্রশাসনিক স্থবিরতার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে। আবার বৈদেশিক অর্থায়নের বেশ কিছু প্রকল্পের বিদেশি কর্মী, ঠিকাদার প্রতিনিধি ও পরামর্শকরা চলে গেলে ব্যাহত হয় প্রকল্প বাস্তবায়নও। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার প্রস্তাবিত প্রকল্পের পাশাপাশি নতুন করে পর্যালোচনা করছে চলমান বিভিন্ন প্রকল্প। পরিস্থিতির প্রতিফলন দেখা গেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির এডিপি বাস্তবায়নের হালনাগাদ তথ্যেও। এতে দেখা গেছে চলতি অর্থ বছরে সরকারের এডিপি বরাদ্দ ছিল 2,78,288 কোটি টাকা। বিপরীতে অর্থ বছরের প্রথম 2 মাস জুলাই আগস্টে বাস্তবায়ন হয় মাত্র 2.57%। গত অর্থ বছরের একই সময় যা ছিল 3.84%। পর্যালোচনা বলছে গত কয়েক বছরের মধ্যে অর্থ বছরের প্রথম 2 মাসে এত কম এডিপি বাস্তবায়ন হয়নি। চলমান পরিস্থিতির নিরিখে এডিপি বাস্তবায়নে ধীরগতির যৌক্তিকতা থাকলেও বছর শেষে মানুষ যাতে অপচয়হীন টেকসই উন্নয়ন দেখতে পায় সেদিকে নজর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। সরকার পরিবর্তন সবকিছু মিলে ফার্স্ট কোয়ার্টারে যে বাস্তবায়ন খুবই ধীরগতি, সেটি স্বাভাবিক। কোয়ালিটি এক্সপেন্ডিচারটা যাতে দেখা হয়। আই এম নট ওয়ারিড অ্যাবাউট কত পার্সেন্ট বাস্তবায়ন হলো, কিন্তু প্রথম প্রান্তিকে যে স্ট্রাগলটা গেছে এর পরের প্রান্তিকে যাতে সেই স্ট্রাগলটা না হয়, তো সেটি খুব ভালো করে পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব বাস্তবায়নের মধ্যে চলে যাওয়া উচিত। আইএমইডির তথ্য, জুলাই আগস্ট মাসে সরকারি তহবিল থেকে ব্যয় হয় 3,241 কোটি টাকা, যা সরকারি তহবিলের বরাদ্দের 1.69%। আর বৈদেশিক সহায়তা খাতের বরাদ্দ থেকে ওই সময় ব্যয় হয়েছে 3.10% বা 3,098 কোটি টাকা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। মুক্তারপুর পঞ্চবটি সড়ক আধুনিকায়ন এখন দৃশ্যমান। 2,242 কোটি 77 লাখ টাকার এই প্রকল্পের অগ্রগতি এখন 38%। প্রকৌশলীরা বলছেন নানা চ্যালেঞ্জ থাকলেও নির্ধারিত সময়ের মধ্যেই দ্বিতল সড়ক
চালু করে যানজট নিরসন সম্ভব হবে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ জেলা শহরের সঙ্গে রাজধানীর সহজ যোগাযোগে পঞ্চবটি মুক্তারপুর সড়ক আধুনিকায়নে পঞ্চবটি মোড় থেকে 6 লেনে 310 মিটার করে ফতুল্লা ও নারায়ণগঞ্জ দুই দিকে প্রসারিত হচ্ছে। পঞ্চবটির এই ইন্টারসেকশন ছাড়াও কাশীপুর থেকে চরসৈয়দপুর পর্যন্ত 2 লেনে দোতলা। পুরনো সড়কটি আরও 2 লেনে প্রশস্ত হচ্ছে এই অংশে। শীতলক্ষা 3 সেতুর গোল চত্বর থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত 3.75 কিলোমিটার সড়ক সরাসরি 4 লেনের। সারি সারি খুঁটি দাঁড়িয়ে গেছে, উপরে বসেছে গার্ডার। দ্বিতল সড়ক তৈরিতে চলছে বিশাল কর্মযজ্ঞ। 1171টি পাইলের মধ্যে 871টি সম্পন্ন। 280 পিয়ার কলামের মধ্যে 161টি আর 270টি পিয়ার ক্যাপের 223টি সম্পন্ন এখন। এতে খুশি নির্মাণ কর্মী সহ স্থানীয়রা। এই রাস্তাঘাট কমপ্লিট হলে আমাদের গাড়ি ঘোড়াগুলো ভালোভাবে চলবে, জনগণের দুর্ভোগটা কম হবে। রিভার কেসগুলা ইনস্টল করি, ইনস্টল যখন ফিনিশ হয় তখন টিমি পাইপ নামাই। টিমি পাইপ নামানোর পর আমরা কংক্রিটিং করে দিই। প্রথমে আমরা একটা রিভার কেস মেকিং করি, তারপর হচ্ছে ওটা ওই বেডের উপরে ওঠানোর পর হচ্ছে ফর্মওয়ার্ক সেটিং করি। সেটিং করার পর আমাদের যে কনসালটেন্ট পার্ট আছে ওনারা চেক করে করার পর আমরা কাস্টিং করি। ফর্মওয়ার্কগুলো ইনস্টলেশন শেষে আমরা অ্যালাইনমেন্ট সব কিছু চেক দেবো অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী, আমাদের লেন্থ উইথ সব ঠিক আছে কিনা। এরপরে আমরা কাস্টিংয়ের প্রিপারেশন নিব। প্রকৌশলীরা বলছেন নানা চ্যালেঞ্জ সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে। চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ইউটিলিটিস আইডেন্টিফিকেশন। এই চ্যালেঞ্জটা ওভারকাম হয়ে গেলে পরে তাহলে আমরা পাইলের রিডিজাইন এমনকি পাইল ক্যাপে রিডিজাইন করে আমরা প্রজেক্টটা দ্রুততম সময়ের মধ্যে আমরা শেষ করতে পারব। প্রায় 10.5 কিলোমিটার সড়কের প্রকল্প ব্যয় ধরা হয়েছে 2242 কোটি 77 লাখ টাকা। এ প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা 2025 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতল সড়ক নির্মাণে খুঁটির উপর 200 গার্ডার বসে গেছে। এখন প্রস্তুতি চলছে বক্স স্ল্যাব স্থাপনের। কাজের অগ্রগতি 38%। নারায়ণগঞ্জের চরসৈয়দপুর থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী রাজবাড়ী পৌরসভার বেশিরভাগ সড়ক। খানাখন্দে ভরা সড়কগুলোতে প্রায় ঘটছে দুর্ঘটনা। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন পৌরবাসী। তবে শীঘ্রই সড়কগুলো সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের। আশিকুর রহমানের রিপোর্ট। বিটুমিন আর খোয়া উঠে সড়কে তৈরি হয়েছে খানাখন্দ। জমেছে বৃষ্টির পানি, ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। সংস্কার না হওয়ায় রাজবাড়ী পৌরসভার 2 নম্বর রেলগেট থেকে নূরপুর পর্যন্ত পুরো সড়কটি ভেঙে বড় আকৃতির খানাখন্দের সৃষ্টি হয়েছে। হাসপাতাল সড়ক, বিনোদপুর, সোনাকান্দর চৌরাস্তা, ড্রাই আইস ফ্যাক্টরি ও ভবানীপুর সহ পৌরসভার 9টি ওয়ার্ডের বেশিরভাগ সড়কেরও একই দশা। চলাচলের অনুপযোগী হওয়ায় ভোগান্তিতে পৌরসভার প্রায় 2 লাখ মানুষ। প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ কোনো সংস্কার করা হয় না, মেরামত করা হয় না। মাঝে মাঝে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। রাস্তার যা পরিস্থিতি, এই রাস্তাতে তো গাড়ি গুড়ি চালাই না, আমাদের খুব সমস্যা হয়ে গেছে। রোগী নিয়ে আসলে পারে, রোগী যদি নিয়ে আসি সুস্থ তো অসুস্থ হয়ে যায় গাড়িতে থেকেই। এগুলো যার যার স্বার্থ হাসিল করার জন্যই এই পৌরসভায় মেয়র হয়, তাছাড়া জনগণের জন্য কেউ আর হয় না। সমস্ত রাস্তার ব্যাপারে তারা যেন আশু পদক্ষেপ গ্রহণ করে এবং আমাদের চলাচলের ব্যাপারে যেন আর একটু সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটু সুন্দর ব্যবস্থা করে দেন। নতুন প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। এটা অলরেডি টেন্ডার হয়ে গেছে, আইইউআইডিপি থেকেই পুনরায় মেইনটেনেন্সের কাজ করা হবে। হ্যাঁ, এই রেইনি সিজনটা চলে গেলে আমরা এটা মেইনটেনেন্স কাজটা করতে পারবো। রাজবাড়ী পৌর এলাকার 108 কিলোমিটার সড়কের মধ্যে 68 কিলোমিটার অংশেরই বেহাল দশা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। জিআই পণ্যের ঝুড়িতে টাঙ্গাইলের বিখ্যাত কৃষি পণ্য আনারস যুক্ত হওয়ায় আনন্দে ভাসছেন এই জনপদের মানুষ। তারা বলছেন এর মাধ্যমে জেলার নাম উজ্জ্বলের পাশাপাশি উন্মোচিত হয়েছে ব্যবসার নতুন দ্বার। কাদির তালুকদারের তথ্য, রাশেদ খানের তোলা ছবিতে রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুই আনারসের বাগান। ভেতরে ঢুকলেই রসালো ফলটির মৌ মৌ গন্ধ।
আনারসের রাজধানী হিসেবে খ্যাত টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চল। বাংলাদেশে সর্বপ্রথম ফলটি চাষের গোড়াপত্তন হয় 1942 সালে। ইতিহাস থেকে জানা যায় মেঘালয় থেকে 750টি চারা এনে মধুপুরের ইলিতপুর গ্রামে চাষ শুরু করেন গারো সম্প্রদায়ের এক কৃষক। পরে তার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে আনারস আবাদ। বর্তমানে দেশে সবচেয়ে বেশি চাষ হয় জায়ান্ট কিউ, হানি কুইন ও MD2 জাতের আনারস। সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি হয়। এতে 31 নম্বর শ্রেণীতে এই কৃষি পণ্যটি GI 52 হিসেবে তালিকাভুক্ত হয়। এতে খুশির জোয়ার বইছে আনারস চাষি ও জেলার সর্বস্তরের মানুষের মাঝে। GI পণ্য হিসেবে আমরা স্বীকৃতি পাওয়ার জন্য আমাদের আরো উৎসাহ বেশি বাড়লো। আমরা দিন আরো বেশি বেশি আরো ফসল আবাদ করতে পারবো। দেশের আনারস বিভিন্ন জায়গায় যায়, মধুপুর যায়, টাঙ্গাইল, ঢাকা, চান্দরা। দেশের বাইরে গেলে আমরা অনেক আরো খুশি হব, আমরা লাভ হব, আমরা উৎসাহ থাকবো। বেশি দামে বিক্রি করতে পারি তাহলে আমাদের দেশের একটা উন্নয়ন। সারা বিশ্বে যদি আনারস আমরা বিক্রি করতে পারি তাহলে অবশ্যই দেশের আরো ভালো হবে। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, মধুপুরের আনারস রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটি বিশ্বব্যাপী একটি ব্র্যান্ডিং ভ্যালু হলো যে মধুপুরের আনারস। তো সেক্ষেত্রে আমাদের সামনে রপ্তানির অনেক সুযোগ প্রসারিত হবে। রপ্তানি করার জন্য কিছু নির্দেশনা আছে, অবশ্যই তাকে নিরাপদ আনারস চাষ করতে হবে। প্রচলিত যেই হরমোন প্রয়োগ করছে মানে বিচার বাধাহীনভাবে, সেভাবে হরমোন প্রয়োগ করা যাবে না। চলতি বছর জেলায় 7,600 হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। অতিবৃষ্টির কারণে নরসিংদীতে নষ্ট হয়েছে শীতকালীন আগাম সবজির চারা। নতুন করে চারা রোপণ করায় খরচের প্রভাব পড়ছে দামে। এতে সবজি চাষিদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। মাহমুদুল হাসান মাহফুজের ছবি ও আশিকুর রহমান পিয়ালের তথ্য নিয়ে রিপোর্ট। প্রখর রোদ ও কীটপতঙ্গের হাত থেকে বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহারে বিশেষ সুরক্ষা। চারা পরিচর্যায় ব্যস্ততা চাষিদের। বেগুন, ফুলকপি, শিম, বাঁধাকপি, মরিচ, লাউ, শসা, টমেটো, পেঁপে সহ বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন ধরনের সবজির চারা উৎপাদন করেন নরসিংদীর শিবপুর অঞ্চলের কৃষকরা। শীতকালীন আগাম সবজির জন্য প্রতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত 3 বার বীজ অঙ্কুরোদ্গমের মাধ্যমে উৎপাদন করা হয় এসব চারা। কিন্তু অতিবৃষ্টির কারণে এবছর বীজতলা নষ্ট হওয়ায় পুনরায় বীজ রোপণ করতে হয়েছে। বৃষ্টি আমরা অনেক চারা নষ্ট হয়েছে, অনেক মানুষের অনেক খাড়া নষ্ট হয়েছে। বৃষ্টি মিলে ভালো আছে, যেটা আলি অনেক আলি বাদ গেছে। আমার দেখা গেছে আপনার 50 থেকে 70,000 টাকার মতন ক্ষতি হয়েছে। গুণগত মান ভালো হওয়া এখানকার উৎপাদিত সবজির চারার চাহিদা দেশের বিভিন্ন জেলার কৃষকদের মধ্যে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার চারার দাম বেশি বলে জানান ক্রেতারা। এই বীজগুলি আমরা কিনে আনতাম 600 টাকা, এখন হয়ে গেছে প্রায় 1000 টাকার মতো। আমরা 1-2 মাস আগে লাগাইতে পারতাম চারাটা, কিন্তু চারা না থাকার কারণে, বৃষ্টির কারণে আমরা পিছিয়ে পড়ে গেছি। এদিকে ক্ষতি পুষিয়ে ভালো মানের চারা উৎপাদনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। বীজ তলা ফেলার আগেই তাদের যে বীজগুলো সেগুলো অঙ্কুরোদ্গম হবে কিনা সেগুলো কিন্তু পরীক্ষার জন্য আমরা তাদেরকে পরামর্শ দিই এবং সেই অনুযায়ী তারা কিন্তু বীজতলা ফেলে। চলতি বছর জেলায় 10,450 হেক্টর জমিতে শাকসবজির আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, নরসিংদী। সরকারি খাদ্য গুদামে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে গোপালগঞ্জ সদর খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে। কৃষকের অভিযোগ, টাকার ভাগ না দিলে তাদের কাছ থেকে কেনা হয় না ধান। এমনকি 15 আগস্টের অনুষ্ঠানে খাদ্য গুদাম থেকে 3 মেট্রিক টন চাল দিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতিকে। অবশ্য এ নিয়ে দায়সারা বক্তব্য খাদ্য বিভাগের। HM মানিকের ছবিতে জয়ন্ত শেয়ারলির রিপোর্ট। সরকারিভাবে খাদ্যশস্য সংগ্রহ অভিযানে সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হয় ধান। অভিযোগ উঠেছে গোপালগঞ্জ সদর উপজেলায় অর্থ না দিলে কেনা হয় না ধান। কৃষকরা জানান, সদর উপজেলার খাদ্য পরিদর্শক ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার কীর্তনিয়া প্রত্যেক কৃষকের কাছ থেকে টাকা নেন। টাকা না দিলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। এ কারণে অনেকেই খাদ্য গুদামে ধান বিক্রি না করে স্থানীয় বাজারে বিক্রি করছেন। টাকা ঘুষ না দিলে ধান নেব না, এই কথা কয়। তারপর সে ধান নেয় নাই, সে ধান নিয়ে বাড়ি পরে সস্তা বেশি দিয়েছে। ধান নেয় না, ঘুষ চায়। 5,000 টাকা দিয়েছে, সে ধান নেছে। ও সিলেসডি নাম করে একটা অফিসার। শুধু আর্থিক অনিয়ম নয়, অভিযোগ উঠেছে 15 আগস্টের অনুষ্ঠানে খাদ্য গুদাম থেকে জেলা আওয়ামী লীগের সভাপতিকে 3 মেট্রিক টন চাল দিয়েছেন অভিযুক্ত প্রবীর কুমার। এ নিয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে চাননি অভিযুক্ত। তবে সম্প্রতি মোবাইলে ধারণ করা তার একটি সাক্ষাৎকারে তিনি চাল দেওয়ার কথা স্বীকার করেন।
আপনিও জানেন, সবাই জানে। 20 টন চাল দাবি করছে 15 আগস্টে। আমি বলছি না, আমি 20 টন চাল কোথা থেকে দেবো না বলছি, তখনই সে আমার বিরুদ্ধে একটা কমপ্লেন তার আমি টাকা দিইনি। কি দিয়েছেন? সে তারা সেই 15 আগস্ট পারপাস 3 টন চাল নিয়েছে। এ বিষয়ে কথা বলতে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে এসব নিয়ে দায় সারা বক্তব্য খাদ্য বিভাগের। কৃষক তার অ্যাকাউন্ট থেকে সে নিজে টাকা তুলে, এখানে টাকা নেওয়ার ব্যাপারটা আমার জানা নাই এবং আমার এও বাইরে যে এটা হওয়ার কথা না। এখান থেকে টাকা নেয় কিনা যদি আপনারা বলেন, তাইলে আমরা যদি অভিযোগের মতো করেন, তাইলে আমরা এটা তদন্ত কমিটি করে দেখব। 32 টাকা কেজি দরে 2256 মেট্রিক টন ধান সংগ্রহের বরাদ্দ থাকলেও চলতি মৌসুমে গোপালগঞ্জে 249 জন কৃষকের কাছ থেকে সংগ্রহ হয়েছে মাত্র 748 মেট্রিক টন ধান। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ। এবার গোয়ালিয়র দুর্গনের রিপোর্ট। কেউ বলতেন হিন্দের মুক্ত, কেউ বা দেবীর প্রাসাদ। দৈর্ঘ্যে 2.5 আর প্রস্থে প্রায় 1 কিলোমিটার, আয়তনে ভারতের 3য় বৃহত্তম দুর্গ, কিন্তু ঐতিহাসিক গুরুত্ব আর নান্দনিকতায় সবার উপর। যে দুর্গে স্বামীর হারানোর শোকে আত্মাহুতি দিয়েছিলেন মানসিংয়ের 9 রানী, যেখানে আওরঙ্গজেব কর্তৃক হত্যার শিকার হয়েছিলেন মুঘল শাহজাদা মুরাদ। বলা হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত বিখ্যাত গোয়ালিয়র দুর্গের কথা। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব রিমন। মধ্যপ্রদেশকে বলা হয় ভারতের প্রাণ, আর সেই প্রাণের নিউক্লিয়াসেই গোয়ালিয়র। গোয়ালিয়র হচ্ছে রাজাদের শহর, যে শহরের একেবারে প্রাণকেন্দ্রে পাহাড়ের টিলায় অবস্থিত গোয়ালিয়র দুর্গ। বলা হয় গোয়ালিয়র দুর্গের ইটের প্রায় প্রতিটি ভাঁজে ভাঁজেই রয়েছে কান্না, হাহাকার আর আর্তনাদের গল্প। কি সেটা তাই শোনাবো আজ, চলুন দর্শক। পাহাড়ের কোল ঘেঁষে অতীতে যাত্রা, গা ছমছম কালের সাক্ষী, এ এক ভিন্ন অনুভূতি। গোয়ালিয়র দুর্গের নির্মাণ কাল নিয়ে তর্ক আছে খোদ ঐতিহাসিকদের মধ্যেও। প্রাপ্ত শিলালিপিগুলো বলে 4র্থ শতাব্দী, স্মৃতিস্তম্ভগুলো ইঙ্গিত দেয় 6ষ্ঠ শতক। সিন্ধিয়া, গুপ্ত, হুন, প্রতিহার, কচ্ছবাহ, তোমরা, পাঠান, মুঘল, ইংরেজ কিংবা মারাঠা সবাই রাজ করেছেন এই দুর্গে থেকেই, রেখে গেছেন তাদের স্মৃতিচিহ্ন। দুর্গে প্রবেশের পরেই স্বাগত জানাবে সে সময়কার এই অতিথি কক্ষ। পাশে পানির সংকট পূরণে আছে দীর্ঘ কুয়ো, যদিও এখন তা শ্যাওলার আস্তরণে ঢাকা। একটু আগালে দুচোখে প্রশান্তি এনে দেবে সেই বিখ্যাত রাজপ্রাসাদ, যার পাদদেশে গোটা গোয়ালিয়র শহর দেখা যাবে এক নিমিষে। এই মুহূর্তে আমরা আছি গোয়ালিয়র দুর্গের সবচাইতে দৃষ্টিনন্দন জায়গায়। আমার পেছনে যে রাজপ্রাসাদটি দেখতে পাচ্ছেন, এটাই সেই বিখ্যাত রাজপুত মানসিং তৈমুরের প্রাসাদ। ইতিহাসে বর্ণিত আছে 1516 সালে সিকান্দার লোদির কাছে হারার পরে এই প্রাসাদের মধ্যেই মানসিংয়ের 9 রানীর সবাই চিতায় আত্মাহুতি দিয়েছিলেন। যুদ্ধে মৃত্যুবরণের আগ পর্যন্ত মানসিং তৈমুরের শাসনকালে গোটা ভারতবর্ষ জুড়ে এক ভিন্ন আবেদন ছিল এই দুর্গের। দেয়ালে খোদাই করা হিন্দু দেবদেবতা, বিষ্ণুর 10 অবতার। সেকালের নির্মাণ, অথচ মহলে প্রবেশ করলেই আপনার চক্ষু হবে চরক কাজ। মনোরঞ্জনের জন্য ব্যবহৃত এই কক্ষের এইখানে বসতেন রাজা মানসিং, আর এই 9 কক্ষে তার 9 স্ত্রী। আবার অতিথিদের জন্য ছিল আলাদা কক্ষ। দেয়ালে খোদাই করা মানসিংহের মুকুট কিংবা প্রতীক সবই দৃষ্টি কাড়বে আপনার। কিন্তু মানসিংহের মৃত্যুর পরে যেন দুর্ভোগ নেমে আসে দুর্গটির কপালে। মোগল সম্রাট বাবর ভালোবেসে এই দুর্গকে ডাকতেন হিন্দের মুক্ত, কিন্তু কখনোই আপন করে নিতে পারেননি। দেয়ালেরও কান আছে এমন কথার উৎপত্তি স্থল আপনাকে খুঁজতে হলে আসতে হবে গোয়ালিয়র দুর্গে। এই যে আমার পেছনে দুটো গর্ত দেখতে পাচ্ছেন, এখানে বসে রাজা মানসিং তার 9 রানীর কথা শুনতে পেতেন। এই জায়গাটি সে সময় তার রানীদের বিনোদনের জন্য ব্যবহার হলেও পরবর্তীতে এর আছে এক কলঙ্কজনক ইতিহাস। মোগল সম্রাটরা এই দুর্গের দখল নেওয়ার পরে মোগল সম্রাট শাহজাহানের পুত্র আওরঙ্গজেব ঠিক এই জায়গায় তার আরেক ছেলে মুরাদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করেন। মোগল সাম্রাজ্যের পতনের ঠিক আগে আওরঙ্গজেব এই দুর্গকে ব্যবহার করেছেন বন্দিশালা হিসেবে। শোনা যায় সে সময় গোয়ালিয়র দুর্গ পরিণত হয় ভাগাড়ে, স্তূপ হয়ে ওঠে লাশের সারিতে। এখনো রাতের বেলাতে নাকি এখানে পাওয়া যায় কান্না আর বন্দীদের
গোঙানির শব্দ। প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ এই দুর্গের মধ্যে আছে কত মন্দির, আছে সেকাল আর একালের মেলবন্ধন, আছে শত্রুর চোখকে ফাঁকি দেওয়ার কত শত আয়োজন। ইতিহাসের আস্ত করে তাই ছুঁড়ে ফেলা নয়, গোয়ালিয়র দুর্গের আবেদন যে শেষ হবে না কখনোই। মাহবুব রিমন, সময় সংবাদ, মধ্যপ্রদেশ, ভারত। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংবিধান বাদ রেখে পূর্ণাঙ্গ হলো সংস্কার কমিশনের 5টি কমিটি, গেজেট প্রকাশ। কাল প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু, প্রথম দিন অংশ নেবে বিএনপি। এই ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়ের।